অপরাধ করার ক্ষেত্রে কে সাংবাদিক, কে আইনজীবী, কে ডাক্তার, কেউ কোন পেশায়, সেটা দেখার কোনো সুযোগ নাই। আমরা অপরাধের বিচার করি। আমরা কোনো অপরাধী কে, কোন পেশার, সেটা দেখার কোনো সুযোগ আমাদের নাই। আপনার যে কথাটা আপনি বলছেন, কোনো সাংবাদিক যদি কোনো অপরাধ করে থাকেন, তিনি কি বিচারের আওতায় আসবেন না? আমি আইনজীবী হিসেবে যদি কোনো অপরাধ করে থাকি, আমি বিচারের আওতায় আসবো না? আজকে যে কোনো পেশার যে কোনো মানুষ, তিনি যদি কোনো সুনির্দিষ্ট অফেন্স করেন, তিনি কি আসবেন না? আপনি যাকে ইঙ্গিত করে কথাটা বলছেন, তিনি হেফাজতের এই ঘটনার সারা রাত তিনি ওখানে ছিলেন এবং তিনি বিকৃত সংবাদ প্রচার করছেন। হত্যাকাণ্ডের ঘটনাটাকে তিনি কনসিল করেছেন। সারা দেশবাসীর কাছে তিনি ভিন্ন অপপ্রচার করেছেন। এটা কি সাংবাদিকতা? আপনার যেসব সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ, তারা তৎকালীন সময়ে ফ্যাসিজম করার জন্য, একটা সরকারকে ফ্যাসিস্ট করার জন্য অনেক সাংবাদিকদের তখন ভূমিকা ছিল না? যার কারণে আজ এই রাষ্ট্রটা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে অভিভূত হলো, একটা ফ্যাসিস্ট সরকার হিসেবে আবির্ভূত হলো। সেইটার মধ্যে যদি কোনো সাংবাদিক জড়িত থাকে, তারা কি বিচারের আওতায় আসবে না? আজকেও যদি কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে যদি তাকে অপরাধী বানায়, তাহলে তিনি কি সহযোগী হিসাবে আসবেন না? আমরা কোনো নির্দোষ মানুষকে বিচারের আওতায় আনতে চাই না, আনবও না। কোনো নির্দোষ মানুষ যাতে আমাদের বিচারের মধ্যে না আসে, আবার কোনো অপরাধী যাতে ছাড় পেয়ে না যায়। আমরা প্রাথমিকভাবে যার কথা আপনি বলেছেন, প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে আমরা সাক্ষ্য প্রমাণ পাচ্ছি এবং তার যে সমীকরণ নামের যে ফুটেজ, সেই ফুটেজের মধ্যে উনি এমন ভাষা, এমন তথ্য এমনভাবে বিকৃত করেছেন। তিনি তো সেখানে বলছিলেন যে একজন মানুষের হতাহতের ঘটনা ঘটেনি, নিহত হয় না, আহত হয়নি। আপনি বলেন, এটি কি সঠিক বক্তব্য ছিল? এবং সেখানে তো আমরা স্পটের মধ্যে আজকে 32 জন মানুষের তো আমরা আইডেন্টিফিকেশন, মানে তাদের পরিচয় আমরা পেয়েছি। ভুল প্রতিবেদনের জন্য আমরা তাকে অভিযুক্ত করিনি, বরঞ্চ আমরা তার বিরুদ্ধে যে অভিযোগটা আপাতত পাওয়া যাচ্ছে, যে তিনি এই পরিকল্পনার সাথে জড়িত ছিলেন, যে শাপলা চত্বরে যে ঘটনাটা ঘটবে, তিনি আগে থেকেই এই টোটাল মেকানিজমের মধ্যে জড়িত ছিলেন। সেখানে অপরাধ এবং পাশে সেই মেকানিজমের মধ্যে যে তিনি ছিলেন, সেইটা তার পরবর্তীতে সমীকরণ রিপোর্টের মধ্য দিয়ে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। সেইটা আমরা বলছি যে আমরা যদি সেখানে যদি কোনো অ্যাবেটমেন্টের মধ্যে যদি তাকে না পাওয়া যায়, কোনো কনস্পিরেসির মধ্যে যদি না পাওয়া যায়, তিনি বেনিফিট পাবেন। একটা বিষয় সেটি হলো যে এই বিষয়টা আপনি ভেবে বলছেন, কিন্তু সেই দিনের ঘটনা তো আরো অনেকেই ছিল। যদি আরো থাকে আরো আসবে, যদি আরো থাকে আরো আসবে। এটা আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি কাজ করছে। ইনভেস্টিগেশন এজেন্সির একচ্ছত্র, তাদের স্বাধীনভাবে তারা কাজ করে। তারা ইনভেস্টিগেশন করবে, ইনভেস্টিগেশন করে তারা যাদেরকে সেন্ট আপ করবে, যাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি অ্যালিগেশন পাবে, তারা ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে রিপোর্ট সাবমিট করবে। আমরা এখনই বলা মুশকিল যে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির স্বাধীন তদন্তে তো আমরা কোনো হস্তক্ষেপ করি না। তারা একেবারেই স্বাধীনভাবে কাজ করে। তাদেরকে কাজ করতে দেন, তারা রিপোর্ট তুলে নিয়ে আসুক, আমরা দেখি। এর মধ্যে কোনো নির্দোষ মানুষ যদি থাকে সেটাও দেখা যাবে, কোনো দোষী মানুষ যদি থাকে সেটা আপনারা দেখতে পাবেন। আপনি আবার একই জায়গায় চলে গেলেন। একটা মানুষ করেছে, উনি প্রতিবেদন করেছে কিনা আপনি জানলেন কেমনে? যদি তার বিরুদ্ধে কোনো মেকানিজমের অভিযোগ থাকে, যে উনি ওই সারা রাত ছিলেন, ইসলামিক টিভি, দিগন্ত টিভি বন্ধ করা হয়েছে, কিন্তু তার লাইভ অনুষ্ঠান চলছে এবং তিনি হত্যাকাণ্ড গোপন করছেন, তার স্বার্থ কি? তিনি তো একজন সাংবাদিক, তিনি তো নিরপেক্ষভাবে জাতির সামনে সত্য ঘটনাটা তুলে ধরবেন। সেটা আপনারা বলেন না কেন? যে তিনি কি সঠিক কথাটা তুলে ধরেছিলেন সেদিন?
যদি না ধরেন তাহলে তার উদ্দেশ্যটা কী ছিল, কেন তিনি এটা করতে গেলেন? তাহলে তিনি টোটাল মেকানিজমের সাথে জড়িত ছিলেন। আরও যদি কোনো সাংবাদিক জড়িত থাকে তারা আসবে। মাননীয় চিফ প্রসিকিউটর এর